জি স্যার। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, জি স্যার। যে প্রক্রিয়ায় আমরা কোনো বাইরে থেকে স্যার তাপ, ডি কিউটা কি তাপ না, মানে তাপ আসতেছে নাকি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে জি স্যার। প্রক্রিয়ায় সিস্টেমের ভিতর কোনো শক্তি প্রবাহিত হবে না। প্রবাহিত হবে না। জি স্যার। বাইরে থেকে কোনো শক্তির উৎস থাকবে না, যেখানে শুধু থাকবে জি স্যার। অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি, তাহলে বাইরে থেকে আমরা কোনো শক্তি দিব না, কারণ রুদ্ধতাপীয় সিস্টেমে বাইরে থেকে শক্তি দেওয়া যায় না। জি স্যার। যদি শক্তি দেওয়া না যায়, তাহলে সূত্র মতো dq সমান du প্লাস dw। জি স্যার। তাহলে dq সমান যদি 0 হয়, du প্লাস স্যার মানে ডি কিউ মানে হচ্ছে শক্তি, যেটা মানে শক্তি মানে কোনো কিছুর মধ্যে শক্তি দেওয়া হইতেছে না, তো এটা জিরো হইব। হ্যাঁ, তাই তো আমি লিখলাম। ও জি স্যার, ঠিক আছে। তাহলে dw সমান জি স্যার। মাইনাস মাইনাস ডি ডব্লিউ, বুঝছি এটা। du। জি স্যার। dw সমান মাইনাস ডি। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে কি বোঝায় স্যার এটা দিয়ে বুঝাই স্যার, তুমি যদি এই সিস্টেম, রুদ্ধতাপীয় সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে, পরিবেশের উপর যদি কাজ করে, জি স্যার। তবে সে তার অভ্যন্তরীণ শক্তি খরচ করে কাজ করে। জি স্যার। ঠিক আছে? কি করে অভ্যন্তরীণ শক্তি? স্যার আবার একটু কোন রুদ্ধতাপীয় সিস্টেম যদি, বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি কোনো সিস্টেম পরিবেশের উপর কার্য সম্পাদন করে, পরিবেশের উপর কার্য সম্পাদন, তাহলে সেটা তার অভ্যন্তরীণ শক্তি খরচ করে, কারণ এই ক্ষেত্রে বাইরে থেকে কোনো তাপ শক্তি প্রোভাইড করা হয় না। মানে স্যার ডিডব্লিউ হইছে মানে বাইরের দিকে কাজ করে একটা সিস্টেম, জি স্যার। একটা সিস্টেমে তুমি তাপ দিলা, তাপ শক্তি দিলা, ঠিক আছে? জি স্যার। সেটা কিভাবে কি করে তাপ শক্তি দিয়ে? স্যার একটা সিস্টেমে তুমি ডিকিউ দিলা, জি স্যার। সেটা কি করবে? স্যার এটা তো কিছু পরিমাণ নিজের অভ্যন্তরীণ শক্তি সহযোগ করবে, জি স্যার। আর কিছু পরিবেশে কাজের জন্য ব্যয় করবে। এগুলো কত ক্লাসের পড়া? জি স্যার। জি ঠিক আছে। কিন্তু আমরা যদি এই যে বাইরে থেকে শক্তিটা আমরা দিচ্ছি না, বাইরে থেকে শক্তিটা আমরা দিচ্ছি না, তাহলে সিস্টেমে একটা অভ্যন্তরীণ শক্তি আসে না আগে থেকে? জি স্যার। তাহলে ওই যে রুদ্ধতাপীয় সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে, তাহলে সেটা তার অভ্যন্তরীণ শক্তি খরচ করে কাজ করে। কি বলছি? অভ্যন্তরীণ, এটা আবার কি? অভ্যন্তরীণ শক্তিটা কি, এটা জিজ্ঞাসা করতেছো? না স্যার, মানে অভ্যন্তরীণ শক্তি মানে ভিতরে কাজ করে প্রথমে, পরে স্যার এটা বেটা অভ্যন্তরীণ শক্তিটা কি? মানে স্যার তাপ দেওয়ার পরে যে ভিতরে কাজটা হয় আর কি। ভিতরে কাজ হয়, এটা এইসব বলছে আমি তোমার পড়াইছি গত ক্লাসে। হ্যাঁ, এখন আবার কি অভ্যন্তরীণ শক্তি বোঝাবো? এটা বলো, অভ্যন্তরীণ শক্তি কি ছিল? স্যার মানে কোনো কিছুর মধ্যে তাপ দেওয়ার পরে যে স্যার ভিতরে যে মানে অভ্যন্তরীণ কাজটা হয় আর কি। যেমন স্যার পানি ফুটতেছে, স্যার এটা তো অভ্যন্তরীণ কাজ। আর স্যার তাপ বাইরে হইতেছে, এটা স্যার বাহ্যিক কাজ। এটা বেটা আমি তোমার উদাহরণ দিয়েছিলাম যে জিনিসটা বোঝানোর জন্য, কিন্তু এর মানে এই না যে এটা হলো তোমার এই সিস্টেম, এটা পানি ফুটতেছে এটা অভ্যন্তরীণ কাজ, তাপ বাইরে এটা বাহ্যিক কাজ। এটা তো আমি বুঝাইনি তোমার কি বুঝাইছি আমি? এইটুক সিম্পলি মনে রাখবো, কোনো একটা সিস্টেমে যদি আমরা তাপ দেই, সেই তাপের কিছু অংশ নিজের মধ্যে জমা রাখে, আর কিছু তাপ সে কাজ করতে ব্যবহার করে। ঠিক আছে? চলতরিত করছিলাম এটা। ঠিক আছে, নিজের মধ্যে কিছু জমা রাখে, সে বাকি অংশ পরিবেশের উপর কার্য সম্পাদন করে। এটা হলো সিস্টেমের কাহিনী। এখন কোনো কারণে বাইরে থেকে আমরা তাপ দিচ্ছি না সিস্টেম, কেন দিচ্ছি না? কারণ সেটা রুদ্ধতাপীয়, সেটা আমরা তাপ দেওয়া যাবে না। তাহলে তার ভিতরে কি আছে? অভ্যন্তরীণ শক্তি আছে। আর পরিবেশের উপর যদি সে কাজ করতে হয়, কোন শক্তি কাজ করে সে কাজ করবে? পরিবেশের উপর যদি তাকে কাজ করতে হয়, বাহ্যিক শক্তি। এর বেটা অভ্যন্তরীণ শক্তি, কে আর বলল বাহ্যিক শক্তি কই থেকে আনলা? ও মানে এই যে স্যার বলছে যে অর্ধেকটা শক্তি বাইর করে দেয়। কই বলছে বাইর করে দেয়? স্যার যে ডিডব্লিউ সমান, এটা একটা কাজ, তুমি কি মানে শুনো একটু, ওটা মনোযোগ দাও। ডিইউ সমান অভ্যন্তরীণ কাজ, ঠিক আছে? তাহলে রুদ্ধতাপীয় সিস্টেমে যদি কাজ, কোন একটা সিস্টেমে যদি কাজ করে, সেটা করে অভ্যন্তরীণ শক্তি খরচের মাধ্যমে। জি স্যার। আর অভ্যন্তরীণ শক্তির সাথে কিসের সম্পর্ক? অভ্যন্তরীণ শক্তির সাথে স্যার একটা সিস্টেমের তাপমাত্রা, আচ্ছা এটা বলো, একটা সিস্টেমের তাপমাত্রা কিসের উপর ডিপেন্ড করে? সিস্টেমটা গরম ঠান্ডা হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? স্যার এটা অভ্যন্তরীণ এর উপরে, শক্তির উপরে। শক্তির উপরে। অভ্যন্তরীণ শক্তি বেশি হলে তাপমাত্রা কিরকম হবে? বেশি হবে।
অভ্যন্তরীণ শক্তি কম হলে স্যার তাপমাত্রা কম হবে। তাহলে যদি একটা সিস্টেম রুদ্রতাপীয় সিস্টেম যদি বাহ্যিক কাজ সম্পাদন করে তাহলে সিস্টেমটা কিরকম হবে? গরম না ঠান্ডা? স্যার গরম। গরম কেন গরম হবে বলো? না স্যার ঠান্ডা হবে। কেন ঠান্ডা? কারণ স্যার এই যে বাহ্যিক কাজ হয়ে গেছে, বাইরে তো বাইর করে দিছে। কি বাইরে বাইর করে দিছে? মানে স্যার শক্তি বাইর করে দিছে। শক্তি বাইর করে দিলে কি বাহ্যিক কাজ হবে? নাকি ভিতরে অভ্যন্তরীণ শক্তি খরচ করে বাহ্যিক কাজ সম্পন্ন হয়েছে? জি স্যার, অভ্যন্তরীণ শক্তি খরচ করে বাহ্যিক কাজ সম্পন্ন হয়েছে। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি যদি খরচ হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে না ভিতরে? জি স্যার। হ্রাস পাবে কিনা? জি স্যার। যদি হ্রাস পায় তাহলে সিস্টেম কি গরম না ঠান্ডা হবে? স্যার অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায়, আরে বেটা হ্রাস বলছি, তাহলে তো ঠান্ডাই হবে। মনোযোগ দাও। জি স্যার। এক কথা বারবার বলতেছি, তাও যদি মনোযোগ না দাও তাহলে সমস্যা। জি স্যার, ঠান্ডা হবে। ঠান্ডা হবে। জি স্যার, ঠান্ডা হবে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে কি হবে? ঠান্ডা হবে। বুঝছি। ঠান্ডা হবে সিস্টেম। ঠিক আছে, বুঝতে পারছি। স্যার এটাই কি রুদ্রতাপীয় প্রক্রিয়া? এটাই রুদ্রতাপীয় প্রক্রিয়া। এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া, এটা মানে যে এটা শেষ এরকম মানে স্যার মূল বিষয়টা কি? মূল বিষয়টা তো এটাই বুঝাইলাম, এটা হলো মূল বিষয়। মানে স্যার বাইরে থেকে আমরা তাপ দিছি, কোন তাপ দেই আমরা রুদ্রতাপীয় সিস্টেমে বাইরে থেকে? না স্যার, শক্তি দিছি। কেমনে শক্তি দিলাম? স্যার যে ডিকিউ, স্যার এটা ডিকিউ তো দিলাম না আমরা, এজন্যই তো সেটা রুদ্রতাপীয় হইল। রুদ্ধ মানে কি? তুমি যে একটা জিনিস রুদ্ধ কেমনে বলবা? সে বন্দি, জিনিসটা হলো বন্দি, বাইরে থেকে কোনো কিছু যাচ্ছে না তার ভিতরে। জি স্যার। সেটাই তো রুদ্ধ। সেটা রুদ্ধ বলতে কি বোঝায়? এটা বুঝো না? বুঝছি। চারদিক থেকে বন্ধ। বন্ধ মানে কি? তার ভিতরে তুমি শক্তি দিতে পারবা না। যে সিস্টেমে তুমি ডিকিউ দিতে পারবা না। যদি ডিকিউ না দেও সিস্টেম তো কাজ করবে নাকি? পরিবেশের উপর কাজ তো করবে না স্যার, মানে কাজ করবে। জি স্যার। তাহলে কাজ যদি করে, যেহেতু তুমি ডিকিউ দিচ্ছ না, তাহলে কি দিয়ে করবে সে? অভ্যন্তরীণ স্যার, অভ্যন্তরীণ শক্তি দিয়ে করে। অভ্যন্তরীণ, এই জন্যই অভ্যন্তরীণ শক্তি দিয়ে করে, এই জন্য এটা মাইনাস হয়। কেন মাইনাস? কারণ এটা খরচ হয়। তুমি যদি কাজটা করো, অভ্যন্তরীণ শক্তি কি হবে? খরচ হবে। ক্লিয়ার? আর যদি খরচ হয় অভ্যন্তরীণ শক্তি, সিস্টেমের তাপমাত্রা কি হবে? স্যার অভ্যন্তরীণ শক্তি খরচ হলে, হ্যাঁ স্যার এটা সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? ভাইবা বলবা, উল্টা পাল্টা আনসার দিবা। বৃদ্ধি পাবে। কেন? স্যার অভ্যন্তরীণ শক্তি খরচ হইতেছে। খরচ হইতেছে, বৃদ্ধি পাবে কেন? অভ্যন্তরীণ শক্তি বেটা তোমার, এই বেটা এটা বুঝো না, এই সোজা বাংলা বুঝো না। তুমি যদি সোজা বাংলা, তোমার কাছে টাকা আছে তার মানে কি তুমি ধনী? জি স্যার। তোমার কাছে তোমার টাকা খরচ করে বুঝছি স্যার, বুঝতে পারছি স্যার, ঠান্ডা হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। সোজা কথা সোজা হবে না, হলো এটা সোজা জিনিস বলতে যে অভ্যন্তরীণ শক্তিটা খরচ হবে মানে কি সিস্টেমটা জি স্যার কি হবে? জি স্যার। তারপরে কি হবে? স্যার ঠান্ডা হবে। ঠান্ডা হবে। জি স্যার। ক্লিয়ার? আর মানে ডিডব্লিউটা স্যার মাইনাস কেন হইছে? কই ডিডব্লিউ মাইনাস? এই যে স্যার কই ও ডিইউ মাইনাস মানে স্যার হ্রাস পাওয়া। এটা ডিডব্লিউ যদি পজিটিভ, ডিডব্লিউ পজিটিভ মানে বুঝছি স্যার। এটা বলো ডিডব্লিউ কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়? স্যার জানি না স্যার। এটা জানো না? কিন্তু আমি ঠিকই এগুলো পড়াইছি, এগুলো আমি কিন্তু ঠিকই পড়াইছি। এগুলো যদি না জানো তাহলে এখন কি করার আছে বলো? তোমার আমি এটা বললাম কেন পজিটিভ কেন নেগেটিভ, তাহলে এইটাই যদি, এটা তো আগের পড়া না? জি স্যার। গত ক্লাসের পড়া না? জি স্যার। তুমি পড়ো নাই, তাহলে এখন এটা যদি আমরা আবার জিজ্ঞাসা করি স্যার এটা কেন পজিটিভ, তাহলে আমি তোমার বলবো আনসার কি দিব যে এটা তো গত ক্লাসের পড়া। কেন নেগেটিভ হয়, কেন এটা কারণ এটা গত ক্লাসের পড়া, এটা তোমার বোঝা উচিত। কারণ তুমি যদি পড়তে তুমি এখন ধরে ফেলতে পারতে যে স্যার এটা পজিটিভ কারণ পরিবেশের উপর সিস্টেমে কাজ করছে, এই জন্য ডিডব্লিউ পজিটিভ। যদি পরিবেশ সিস্টেমের উপর কাজ করতো ডিডব্লিউ নেগেটিভ হইতো। ডিইউ নেগেটিভ কারণ সেটা খরচ হচ্ছে পরিবেশের উপর, এই জন্য নেগেটিভ। কিন্তু সে যদি জমতো তাহলে সেটা পজিটিভ হইতো। এগুলো তো পড়াইছি আমি, বলছি, মাথায় তো রাখতে হবে। ভিডিও করতেছো, খাতায় লিখতেছো, সবকিছু করতেছো, তারপরে যদি না পড়ো বাসায়, তাহলে এটা আমার কি করার আছে? কিছু নাই। চ্যাপ্টারের পর চ্যাপ্টার শেষ হয়ে যাইতেছে, তুমি তোমার পড়াশোনা করতেছো না, তাহলে কেমনে হবে? তোমার বায়োলজি মোটামুটি অনেক 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 কিছুই বাকি মনে হইতেছে। বায়োলজি পড়ছো কিছু? স্যার কোনটা যেটি পড়াইছেন? হ্যাঁ স্যার পড়ছি স্যার। পড়ছো, ধরলে পড়তে পারো না, তাহলে এইভাবেই পড়তে হবে যাতে ধরলে পারে। আমি এইভাবে পড়বো যেটা আমার কাজে লাগে, তাহলে এইভাবে যদি জিনিসটা কাজেই না লাগে তাহলে আমি পড়বো কেন? পড়াশোনার দরকার কি? সে থেকে ফোন চাপো, এটাই ভালো। ঠিক আছে? আমরা কি করি, আমরা যখন মনে হয় যে না এখন পড়ে আল্লাহ নেই, পরীক্ষার সামনে পড়ে আল্লাহ নেই, যে যদি সারাদিনও পড়ি তাও শেষ হবে না,
পড়াশোনা বাড়তি, এই পড়াশোনা দরকার নেই। জি স্যার। কি আর বলবো বলো, তোমারে বলতে বলতে এখন আমি নিজে ক্ষান্ত হইলাম। ঠিক আছে, এখন নিজেরটা নিজে যদি ভালো না বুঝলো, এটা যতই বলি আমি বললাম। আচ্ছা, আপেক্ষিক তাপ। জি স্যার। দুই ধরনের আপেক্ষিক তাপ আছে, একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। কি বলছি? স্যার স্থির তাপ, স্থির চাপে আয়নিক চাপ, আর একটা স্যার স্থির আয়তনে আয়তনে আর স্থির চাপে গ্যাসের উপর আপেক্ষিক তাপ। জিনিসটা হলো কোনো পদার্থের এক মোলের তাপমাত্রা, ঠিক আছে, কোনো পদার্থ চিন্তা করা যায়, কোনো একটা পদার্থ, সেটা এক মোল ভর কতটুকু, মানে নরমালি এক মোল সোডিয়াম সমান কতটুকু? 6.02। রাইট বেটা, এটাই তো বলতে আনসার দাও তোমরা। 6.02 এটা কি? স্যার অ্যাভোগাড্রো দেবো। অ্যাভোগাড্রো ধ্রুবক, এটা কি ভর? না স্যার, এটাই তো, এটার পরিমাণটা 1 মোল। এটা পরিমাণ কি স্যার? কোন ভরের পরিমাণ বা এটা পরিমাণ ভর নাকি, এটা তোমার জিজ্ঞাসা করতেছে। না স্যার, 6.02 এটা স্যার এটা ধ্রুবক। কিসের ধ্রুবক? স্যার অ্যাভোগাড্রো। হ্যাঁ, এটা দিয়ে আমরা কি বুঝি? স্যার এটা দিয়ে স্যার আমরা স্যার পরিমাপ করি, মোল পরিমাপ করি। কি মোল পরিমাপ করি? স্যার হ্যাঁ, এক মোল পরিমাপ করি, বুঝলাম। তাহলে এটাতে বুঝবো কেমনে যে এক মোলে কতটুকু ভর আছে? স্যার এটা বুঝতে পারবা না স্যার। তাহলে এটা বললা কেন? আচ্ছা, এই সংখ্যাটা দিয়ে তোমার তাৎপর্য কি? এই সংখ্যাটা দিয়ে আমরা কি করি আসলে? কি পরিমাপ করি এই সংখ্যাটা দিয়ে? স্যার মোল পরিমাপ করি। কি মোল পরিমাপ করি? এটা কোনো আনসার না। মোল পরিমাপ করো মানে কি? এটা দিয়ে আমরা মোল পরিমাপ করি? না স্যার। কি পরিমাপ? এটা দিয়ে এক মোলে বেটা কতগুলো আছে এটা অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা, এগুলো আমরা পরিমাপ করি আয়নের সংখ্যা। জি স্যার। অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। তোমার আমি বলছি যে এক মোল, ঠিক আছে, এক মোল বা 1 গ্রাম পারমাণবিক ভর, 1 গ্রাম আণবিক ভর, এই জিনিসটা কি আসলে বুঝো? গ্রাম পারমাণবিক ভর কি, গ্রাম আণবিক ভর কি, এগুলো বুঝতে হবে। কেমিস্ট্রির পড়া, খুবই বেসিক পড়া, ইন্টারোডস, এগুলো বুঝতে হবে। 1 গ্রাম পারমাণবিক ভর কি? একটা পরমাণু চিন্তা করো, 1 মোল সোডিয়াম। সোডিয়ামের ভর কত? স্যার 1 মোল সোডিয়ামের ভর স্যার 23 গুণ 6.02। হ্যাঁ, 23 পরে আবার 6.02 আসছে না স্যার, শুধু 23 তো। 23 কি স্যার? 23 স্যার গ্রাম। জি স্যার, 23 গ্রাম। 23 গ্রাম। 1 মোল সোডিয়ামের ভর 23 গ্রাম। জি স্যার। এটাকে বলে গ্রাম পারমাণবিক ভর। ও স্যার, এই সহজেই স্যার। সহজেই তো বলতে তো পারতাছো না, বলো যে আমি তাহলে বুঝি যে না তুমি জানো। মানে স্যার বুঝেছি সহজেই এটা, ঠিক আছে। এখন এই যে 1 মোল, চিন্তা করো 1 মোল সোডিয়াম বা কোনো পদার্থের 1 মোলের উষ্ণতা, জি স্যার, 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ। কি বলছি? কোনো 1 মোল পদার্থের উষ্ণতা বা তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বৃদ্ধি করো। 1 কেলভিন না ক্যালোরি? ও কেলভিনে বলতেছি, ওটা কেলভিন, তুমি আবার আছে তো ক্যালোরি কেন? তাপমাত্রা কি ক্যালোরি দিয়ে হিসাব করি আমরা? না স্যার। ক্যালোরি কি কিসের একক? স্যার স্যার এই যে স্যার স্থির তড়িতে না স্যার, চলতড়িতে স্যার কিসের একক? ক্যালোরি কিসের একক? স্যার জুলের স্যার আরেকটা স্যার রূপ স্যার। হ্যাঁ, জুল কিসের একক? স্যার জুল শক্তির একক স্যার। তাপমাত্রা একক কি কখনো জুল হবে? না স্যার। শক্তি হবে? না স্যার। তাপমাত্রা একক কি? এসআই একক কি? কেলভিন। স্যার কেলভিন। কি একক? কেলভিন। তাহলে কোনো পদার্থের 1 মোল এর তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বৃদ্ধি করো, তাহলে প্রয়োজনীয় যে তাপটা প্রয়োজন 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, ওই তাপটাকে বলা হচ্ছে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ। মাথায় ঢুকছে কিছু? জি স্যার। কি বুঝলা বলো? স্যার এই যে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ স্যার, মানে এই যে কি বলতেছো? স্যার কেলভিন বৃদ্ধি করতে তাপমাত্রার স্যার কোন পদার্থের সাথে বলো, কোন পদার্থের স্যার, কোন পদার্থের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে স্যার প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। ক্লিয়ার? জি স্যার। এই তাপ নরমালি আমরা এইভাবে প্রকাশ করি। ধরো এরকম দিলাম যে
m ভরের জি স্যার t তাপমাত্রার m ভরের বস্তুর তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি করতে জি স্যার প্রয়োজনীয় তাপ ডেল কিউ পরিমাণ কি বলছি m ভরের বা m গ্রাম ভরের কোনো পদার্থের তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ ডেল কিউ পরিমাণ। সুতরাং একক ভরের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে 1 কেলভিন বৃদ্ধি করতে টি কেলভিন, এটা হলো 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ সমান হবে ডেল কিউ বাই এম ডেল টি। এটা কি বলা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ সি। কি বলা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ সি। এই সূত্রটা ক্লিয়ার? জি স্যার। এখন মোলার আপেক্ষিক তাপ দুই ভাবে নরমালি প্রকাশ করা হয়, একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর একটা হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর হলো স্থির চাপে আর একটা স্থির আয়তনে। যদি সেটা স্থির চাপে বলে পি হইব স্থির চাপে তাহলে সিপি, সিপি। স্থির যদি আয়তনে বলে স্যার তাহলে সিবি, সিভি। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এখন স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা সিপি বলতে তুমি কি বলছো? দেখো চাপ স্থির রেখে বা স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে গ্যাসের কি প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? স্যার স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্যার আবার একটু চাপ যদি স্থির রাখো, স্থির চাপে কোনো গ্যাসের বা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। মানে স্যার চাপ স্থির রেখে, হ্যাঁ, প্রথমে চাপটা রাখবো তুমি স্থির, প্রথমে চাপটা রাখলে তুমি স্থির, চাপ যদি স্থির রাখো তারপর যদি তুমি বের করো মোলার আপেক্ষিক তাপ, এই যে সেম এই চাপটা রাখা স্থির, পরে নিলা যে এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা টি ডেল টি কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ হলো ডেল কিউ পরিমাণ। সুতরাং একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, তখন এটা আসবে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি সমান সাথে একটা স্যার পি লাগাই দিতে হবে, এম ডেল টি। পি আর কি যুক্ত হইছে, পি যুক্ত হইছে, কিন্তু এখানে হিসাব আছে অনেক। জি স্যার। আরেকটা যদি আমি স্থির আয়তনে বের করতে চাই, সেম কথা, স্থির আয়তনে কোনো গ্যাসের তাপমাত্রা সরি স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হচ্ছে ওই গ্যাসের জন্য স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আগেটা স্থির চাপে ছিল, এটা স্থির আয়তনে ছিল। মাথায় ঢুকছে? জি স্যার, বুঝছি স্যার। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সিপি কেন সবসময় সিপি থেকে বড়? জি স্যার। সিপি কেন সবসময় সিপি থেকে বড়? দেখো কি বলছে স্থির চাপে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি সবসময় স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি থেকে বড় হবে। কেন বড়? ধরি 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা 1 কেলভিন বৃদ্ধি করলাম, যখন কোনো গ্যাসকে প্রসারিত হতে না দিয়ে, মানে কি স্থির আয়তনে যখন রাখা হবে, ঠিক আছে, স্থির আয়তনে যখন রাখা হবে, উত্তপ্ত করা হবে, তখন এই চাপ বাড়ে, অবশ্যই বাড়বে, কারণ তুমি একটা আয়তন যদি স্থির রাখো, আমরা যেটা সম আয়তনে পড়ছিলাম, আয়তন স্থির রাখলা, ঠিক আছে, তারপর তাপ বৃদ্ধি করলে কি হয়? তাপমাত্রাও বাড়ে, গ্যাসের চাপও বাড়ে, নাকি? এটা নর্মালি যদি বলতে চাও, দেখো একটা এরকম বক্স নিলা, ঠিক আছে, একটা কি নিলা স্যার? বক্স নিলা, বক্সটা চারিদিক দিয়ে বন্ধ, এটার মধ্যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, ওই বক্সটা তুমি আগুনের উপর রাখলা। সেম আর একটা বক্স নিলা যেটা 3 পাশ বন্ধ, কিন্তু উপরে একটা পিস্টন আছে। কি আছে উপরে? পিস্টন আছে। আচ্ছা, প্রথম বলো, তাপমাত্রা প্রয়োগে একটা গ্যাসকে যদি তাপ দিই তাহলে গ্যাসটা কি হয়? স্যার ছড়ায় যাবে। হাইট বেড়া, আয়তন বৃদ্ধি কি তুমি আরসে করো, ছড়ায় যাবে কি আবার?
আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাবে। জি স্যার। তাহলে একটা গ্যাসকে তাপ দিলে কি হয়? গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। এখন আমরা যদি আয়তনটা একটা এমন একটা সিস্টেম দেই যেটার আয়তনটা স্থির, এটার ভিতরে আয়তনটা বাড়ার কোনো সুযোগ নাই। জি স্যার। ঠিক আছে, তখন আমরা যদি একটা তাপ দিই গ্যাসকে, ঠিক আছে, তখন যদি আমরা একটা তাপ দিই, তাপ দিলে নর্মাল একটা গ্যাস যেটার মধ্যে আয়তন স্থির না, ওইটার জন্য যতটুকু তাপ লাগবে পুরোটা গ্যাস উত্তপ্ত হইতে, এটার মধ্যে কম তাপ লাগবে। কেন কম তাপ লাগবে? কেন? কারণ এইখানে তুমি যে তাপ দিলা, এই তাপটা পায়ে আসে কি করবে? এক তো নিজে উত্তপ্ত হবে, আর হলো ছোটাছুটি শুরু করবে না? যার কারণে তার আয়তন বৃদ্ধি পাবে কিনা? কিন্তু এখানে কি আয়তন বৃদ্ধি পাবে কোনো সুযোগ? কেন বৃদ্ধি পাবে না? এবারে এটা তো বৃদ্ধি পাবে, এটাতে বৃদ্ধি পাবে না। কেন পাবে না? কারণ এটা তুমি আয়তনটা তুমি স্থির রাখছো, তুমি এই বক্সটা বাড়াবা না, তুমি এইটার ভিতরেই রাখবা। তাহলে তো স্যার ছড়াই যেতে পারবে না। তাহলে তার কি এক্সট্রা তাপ শক্তি দরকার আছে? না স্যার, দরকার নেই। তাহলে সে খুবই অল্প তাপে সে কি হইতে পারবে? অল্প তাপে উত্তপ্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো কিনা? বুঝছি স্যার। কিন্তু তুমি যদি অন্য একটা পিস্টন নাও যেটাতে আয়তন বৃদ্ধি হওয়ার সুযোগ আছে, যেমন হলো এরকম ধরো একটা 3 সাইড মোটামুটি বন্ধ, এক সাইডে একটা নিলা পিস্টন দিয়া, তার মানে কি এই আয়তন যদি বাড়ে তাহলে পিস্টনটা উপরের দিকে উঠবে। জি স্যার। বুঝো না? ভিতরে একটা গ্যাস আছে ধরো, তাহলে এখানে তাপ দিলা, ঠিক আছে, তাপ দিলে সে গ্যাসের স্বাভাবিক নিয়ম, উত্তপ্ত হইলে গ্যাস আয়তনে বাড়ে কিনা? জি স্যার। বা আয়তনে বাড়লে সেই দিকে ধাক্কা দিবে না? জি স্যার। তাহলে সে কি হচ্ছে? সে নিজে উত্তপ্ত হচ্ছে বা ছোটাছুটি করার জন্য সে এনার্জি নিতেছে। তাহলে এই যে গ্যাসটা যারা স্থির চাপে হবে, ওইটাকে উত্তপ্ত করতে তাহলে তোমার বেশি তাপের প্রয়োজন হবে না। কারণ কেন? কারণ গ্যাসের অণুগুলো সে নিজের উত্তপ্ত হচ্ছে বা ছোটাছুটির জন্য এনার্জিও নিতেছে। ঠিক আছে, কেন? কারণ এখানে স্থির আয়তন না, এখানে তুমি চাইলে এক্সপেন্ড করতে পারবো, পিস্টনটা উপর দিকে ঠেলতে পারবো। ও মানে তাহলে স্যার এটার স্যার মানে আয়তন বাড়লে মানে পিস্টনটা সরে যাবে, তাহলে এটা একটা কাজ হইতেছে না? জি স্যার। তুমি যে কাজের জন্য তুমি এক্সট্রা তাপ শক্তি দিতেছো। জি স্যার। এই জন্য সিভি মানে কি স্থির আয়তনে মূলাপেক্ষিক তাপ হয় কম। জি স্যার। স্থির আয়তনে মূলাপেক্ষিক তাপটা কম না, আমরা একটু আগে বলছি না? জি স্যার। আর সিপিটা বা স্থির চাপে মূলাপেক্ষিক তাপটা হয় বেশি, এজন্য হয় সিপি। স্যার বেশি তো এর জন্য নিব, কারণ স্যার আমরা একটা পিস্টন যোগ করছি। পিস্টন না, আমরা এখানে আয়তনটা স্থির রাখিনি বেশি, এর জন্য যে আয়তনটা স্থির রাখিনি, একটা পিস্টন রাখছি, পিস্টনটা সে চাপ দিছে, সে কাজ করছে, কাজের জন্য সে এক্সট্রা শক্তি নিছে। বিষয়টা বুঝছো কিনা? স্যার যদি পিস্টনটা না থাকতো তাহলে তো স্থির আয়তন হয়ে যেত। তাহলে স্যার সিপি সমান সিপি, তখন তো তো এইটাও সিপি হয়ে যেত। এটা কি সিপি থাকতো তখন? না স্যার। সিপি মানে কি? স্থির আয়তনে মূলাপেক্ষিক তাপ। কিন্তু সিপি মানে কি? স্থির আয়তন না, স্থির চাপে মূলাপেক্ষিক তাপ। এখানে চাপটা স্থির থাকবে কিন্তু আয়তনটা স্থির থাকবে না। বিষয়টা বুঝছো? জি স্যার। স্যার আয়তন স্থির না, কারণ এটা তো স্যার বাড়তেছে। হ্যাঁ, বাড়তেছে কমতেছে। ক্লিয়ার? এর জন্য সিপিটা বাড়ে কিন্তু সিপিটা কম হয়। সিপিটা বেশি, সিপিটা কম। কোনো ডাউট? স্থির চাপটা মানে কি? মানে স্থির তাপ নাকি? না, স্থির চাপ মানে স্থির তাপ। মানে স্যার এই যে ঠেলা মানে স্যার এই যে এদিকে যে স্যার একটা ধাক্কা দিতেছে, মানে তাপটা এটাই নাকি? তোমার বুঝাই। ধরো আমি তোমারে 5 নিউটন বলে এমনি 5 নিউটন বলে ভেতরে রাখছি। জি স্যার। ঠিক আছে, এখন পিছন থেকে একজন হলো 10 নিউটন না 1 নিউটন বলে প্রথমে ধাক্কা। জি স্যার। আমরা সরাইতে পারবে? না স্যার। 2 নিউটন বলে ধাক্কা দিল, সরাইতে পারবে? না স্যার। 3 নিউটন বলে ধাক্কা দিল, স্যার সরাইতে পারবে? 4 নিউটন, স্যার না। 5 নিউটন, 6 নিউটন সরাইতে পারবে। জি স্যার। কিন্তু আমার চাপটা তো স্থিরই আছে, আমি তো তোমার 5 নিউটন বলে ধাক্কা দিতেছি। জি স্যার। আমারটা কি চেঞ্জ হয়েছে? না স্যার। এই যে চাপটা, এই দিক থেকে যে চাপটা, এটা সবসময় স্থির থাকবে। ও ঠিক আছে, কিন্তু এই দিক থেকে যে বলটা, এইটা তাপ বৃদ্ধির সাথে তাপ গ্যাসের যত বেশি তাপ গ্রহণ করতে থাকবে তত এটা বাড়তে এদিকে। কিন্তু এই চাপটা তো স্থিরই নাকি? চাপটা স্থির না? যেমন আমি তোমার 5 নিউটন দিয়ে এখানে ধরে রাখছি। জি স্যার। স্থির কিনা? এইটাই বলছে স্থির চাপে, চাপটা স্থিরই আছে। স্যার এই চাপটা কি বাতাস না? আরে বেটা, ইঞ্জিন এই সিস্টেম যত কিছু করতেছে সব হলো ইঞ্জিনের ক্ষেত্রে। ইঞ্জিন কিভাবে কাজ করে? স্যার খোলাপুরি। আরে না বেটা, তুমি তো বেটা অন্য ধান্দায় গেছো। জি স্যার, বুঝছি স্যার।
এটা একটা প্রক্রিয়া, সিস্টেম জিনিসটা হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া আমরা তাপমাত্রা বিভিন্ন ধর্ম সম্পর্কে বুঝি। ঠিক আছে, এখানে একটা চাপ আমরা নির্দিষ্ট রাখছি, এই জন্য এটা বলা হয় স্থির চাপে। ক্লিয়ার? জি স্যার। তাহলে বুঝছো? জি স্যার। কেন স্থির চাপে, কেন স্থির আয়তনে কম হয়, কেন স্থির চাপে বেশি হয়? জি স্যার। ডাউট আছে কোনো? না স্যার। না, বিস্কিট খাও স্যার। ইয়া মাথা সবসময় ঠান্ডা রাখবো, মাথা ঠান্ডা রাখবো। যত মাথা গরম জীবনের লস তত বেশি। কি বলছি? মাথা যত মাথা যত স্যার। কি স্যার ঠান্ডা স্যার। না না, আমি পরে কি বলছি? মাথা যত গরম তত স্যার সমস্যা, লস তত বেশি জীবন। জি স্যার। একটা সারা জীবন রাখবো, যত মাথা গরম করবো জীবনের লস তত বেশি। জি স্যার। সেটা যেই হোক না, যার সাথেই হোক না। স্যার যারা বোকা তাদেরই একমাত্র মাথা গরম থাকে, এটা মাথায় রাখবো। তুমি যদি নিজের ভাবো যে আমি বোকা না, আমি বুদ্ধিমান, নিজেরা চালাক ভাবো বা নিজেরা যদি ইন্টেলিজেন্ট ভাবো, তাহলে কখনো মাথা গরম করবো। ঠিক আছে? তাই সবসময় এরকম চেষ্টা করবে যে আমি সবসময় আমার সাথে যাই হোক না কেন আমি সবসময় ঠান্ডা থাকার চেষ্টা করি, কারণ আমি বুদ্ধিমান মানুষ, আমি মানুষ, হিউম্যান বিং। চিন্তা করো, একটা ধরো যারা জঙ্গলে যেসব পশু পাখি জঙ্গলে, তাদের কি তুমি নর্মালি কি করবা? কিছু একটা করতে যাবা, তারা দেখবা হুমড়ায় তোমরা তোমার মারতে আসতেছে, আছে না? বাঘ, সিংহ, এগুলোর কথা বলো, আছে না? কেন? তাদের মাথা অল টাইম করো, এই জন্যই তাদের থেকে আমরা আলাদা। এটা হচ্ছে কিনা? হ্যাঁ, সিচুয়েশন আছে অবশ্যই, যেটাতে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না, এরকম অনেক সিচুয়েশন আছে। ঠিক আছে, কিন্তু যত সম্ভব চেষ্টা আমরা করবো যাতে আমরা সব জায়গায় মাথা ঠান্ডা রাখি। তুমি যদি মাথা ঠান্ডা রাখো, তুমি তোমার চারপাশ সম্পর্কে অবজার্ভ বেশি করতে পারবে। ঠিক আছে? একটা প্রবাদ শুনছো না, যে রেগে গেলেন পরে কি হয়? হেরে গেলেন। জিনিসটা সবসময় মাথায় রাখবো যে আমি যদি রেগে যাই, তার মানে ওই জায়গায় আমি হেরে গেছি, তার মানে আমার অপোনেন্ট সে জিততে যাবে। শিওর, এটা একদম শিওর, এটা চিরন্তন সত্য। সেটা যে ক্ষেত্রেই তুমি বলো না, যে ক্ষেত্রেই তুমি যাও, তুমি যদি কোনো কারণে কোনো সিচুয়েশনে রাইগা যাও বা মাথা যদি দেখা যায় গরম হয়ে গেছে, বুঝলো যে আমি এই সিচুয়েশনটা আমি আমার হাত থেকে ফুসকে যাইতেছি। ঠিক আছে? এটা একটা লাইফ লেসন। কিন্তু আমি যখন স্কুলে আমার এক টিচার আমার এটা দিচ্ছে, ওই লাইফ লেসনটা আমি আজও ইউজ করি। ঠিক আছে? আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের আমি বুঝাইতে, যাতে তারাও তাদের লাইফে এই লেসনটা অ্যাটলিস্ট মাথায় রাখে। ঠিক আছে? লাইফে কখনো এমন সিচুয়েশনও পড়বো, অনেক সিচুয়েশন আসবে যেখানে তোমার এগেনস্টে সব কিছু যাচ্ছে, কিন্তু মাথা গরম করা যাবে না। মাথা যত সম্ভব ঠান্ডা রাখে, কারণ যারা ধৈর্য ধরে তারাই দিন শেষে জয়ী। ঠিক আছে? বুঝছো? সিপি কেন সিপি থেকে ছোট, এটা বুঝছো? সিপি বড়, সিভি ছোট। ক্লিয়ার? স্যার মানে স্যার সিপি বড় হয়েছে কারণ স্যার এটার আয়তনটা মানে আর কি, এখানে আয়তনটা স্থির না, চাপটা শুধু স্থির। তাহলে তোমার যদি ভিতরে আমরা তাপ দিই, তাহলে গ্যাসটা এক্সপেন্ড করবে, আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পেলে পিস্টনটাকে ওইদিকে ঠেলবে না? জি স্যার। এদিকে একটা বল প্রয়োগ করে পিস্টনটা ওইদিকে ঠেলবে না? জি স্যার। যার কারণে এটা স্মরণ হবে না পিস্টনের? জি স্যার। স্মরণ হইলো মানে কি? কাজ হইলো। জি স্যার। বল প্রয়োগ করলো, স্মরণ হইলো, কাজ হইলো না? এই কাজের জন্য কি প্রয়োজন? তারপরে কাজের জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। তাহলে শক্তি যদি তুমি নেও, তাহলে এটার থেকে এক্সট্রা শক্তি তুমি কাজের জন্য নিচ্ছ না? জি স্যার। এই যে কাজটা করছো, এই কাজটার জন্য তুমি এক্সট্রা শক্তি নিচ্ছ না? জি স্যার। সেটাই জন্য এই সিপিটা বড় হয়। কিন্তু এই ক্ষেত্রে কি এখানে কোনো কাজ হবে? স্থির আয়তনই তো ভিতরে আছে। তুমি যতই তাপমাত্রা বাড়াও, তুমি যতই তাপ দাও, আয়তনটা চেঞ্জ হবে? আয়তন যদি চেঞ্জ না হয় কাজ হবে? কাজ হবে না। তাহলে এখানে এই জন্য সিপিটা কম হয়।
এগুলো তো আমরা পড়ছি, স্থির আয়তনে ডিকিউ সমান ডিও, এগুলো আমরা পড়ছি না আগে? সময় আয়তনে ডিকিউ সমান ডিও, এগুলো আগের পড়া, ঠিক আছে? ডিও সমান দরকার, ডিও সমান সিডিটি দরকার আছে। আচ্ছা দেখো, যদি সময় আয়তনে হয়, জি স্যার, সময় আয়তনে কি আমরা জানি স্যার? আয়তন সমান ডিকিউ সমান ডিইউ। জি স্যার। সময় আয়তনে জি স্যার, যতটুকু তুমি তাপ দিচ্ছ সম্পূর্ণটাই তার অভ্যন্তরীণ শক্তিতে পরিণত হচ্ছে। জি স্যার। সেগুলো কিন্তু সে সময় আয়তনে কোনো সিস্টেম কিন্তু কাজ করে না। এই সিস্টেম, এটা সময় আয়তন, এটা কিন্তু পরিবেশের কোনো কাজ করবে না। কেন? কারণ তার আয়তন সমান। কিন্তু এটা কি সময় আয়তন ছিল না, এই জন্যই কিন্তু সে পরিবেশের উপর কাজটা করতে পারছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা জানি কি সিভি সমান কি হয়, ডিকিউ এম ডিটি, এটাই তো সূত্র। তাহলে ডিকিউ সমান কি, সিভি এম ডিটি। এম যদি 1 মোল হয়, এম যদি 1 মোল, তাহলে কি হয়, সিভি ডিটি ডিকিউ, ঠিক আছে? তাহলে এখানে ডিকিউ যদি সিভি ডিটি হয়, তাহলে ডিকিউ সমান ডিও আবার। তাহলে স্থির আয়তনে ডিও সমান কি হবে, সিভি ডিটি, ঠিক আছে? সিভি ডিটি। জি স্যার। ডিটি, জি স্যার। এটাই মূলত বোঝানো হয়েছে। আর একটা জিনিস হলো, যদি তুমি সিপি থেকে সিভি বাদ দাও, সিপি থেকে কি বাদ দাও, সিভি, তাহলে যেটা আসবে সেটা হলো মোলার আপেক্ষিক, সরি মোলার গ্যাস ধ্রুবক। আরটাকে কি বলা হয়, স্যার? মোলার গ্যাস ধ্রুবক। নাম শুনছো মোলার গ্যাস ধ্রুবকের? আমরা এটা গতকালকে দেখাইছিলাম, পিভি ইকুয়াল এনআরটি, এটা সূত্র ছিল। ছিল? জি স্যার। আরটি সূত্র ছিল ডব্লিউ ইকুয়াল এনআরটি লন জি স্যার। v2/v1 ছিল। জি স্যার। এআরটা কি, এআরটা তিনটা সেম, এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। কি বলা হয় স্যার? মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হলো যেটা হলো CP/CV। স্যার সিপি মাইনাস সিবি সমান আর কেন, মানে এটা কি সূত্র নাকি একটা? এটা সূত্র একটা। জি স্যার। আর হইলো কি, মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে? আর স্যার এই ধ্রুবকটার কাজ কি? এই ধ্রুবকটা দিয়ে আমরা গ্যাসের পরিশোষণ করবা, এটা দিয়ে আমরা গ্যাসের বিভিন্ন জিনিস পরিমাপ করতে পারি। একটা গ্যাস একটা আদর্শ অবস্থা থেকে কতটুকু বিচ্যুত হয়, একটা গ্যাস আদর্শ অবস্থা কতটুকু নিকটবর্তী হয়, এইসব আমরা এই ধ্রুবকের সাহায্যে বের করতে পারি। একটা গ্যাস পরিবেশে কিভাবে কাজ করতে পারে, তাপ দিলে কিরকম ব্যবহার করে, ঠিক আছে? কতগুলো গ্যাস একসাথে মিশ্রণ করলে একটা গ্যাস কিভাবে আচরণ করতে পারে, এগুলো আমরা এই ধ্রুবক সাহায্যে বের করতে পারি। ঠিক আছে? অনেক অনেক ব্যবহার আছে এই ধ্রুবকের। পড়বা, এই পরিবেশ যখন পড়বা কেমিস্ট্রিতে, তখন বুঝবা ওইখানে সব কিছুই দেখবা আর এর সাথে সম্পর্কিত। আর এটা CP/CV ইকুয়াল গামা, এটাও একটা সূত্র। এখন এই গামার মান 3টা হইতে পারে, 3 প্রকার হয়, 3 টাইপের হয়। যদি গ্যাসটা এক পারমাণবিক হয়, এক পারমাণবিক, যেমন O2, ঠিক আছে? এর উদাহরণটা দেখাই। দেখো এখানে, এই যে গ্যাসটা যদি এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে পাওয়া যায়, সেটা মানটা হবে 1.67। এটা যেমন ধ্রুবক একটা জিনিস, ঠিক আছে? ধ্রুবক যেমন স্থির, গ্যাসের ক্ষেত্রে এটা নির্দিষ্ট, ঠিক আছে? স্যার এটা বাইর করছে কি একটু দেখুন। এটা এই বই, তোমাদের এই বই আমার মেবি প্রথম দিছি। আচ্ছা যাই হোক, আমরা এটা দেখি। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এটা দেখো এইভাবে ডিরেক্ট দিয়ে দিছে, আর 3/2। স্যার 3/2 এটা কই তাইলো? 3/2 আর এখন এটা কই থেকে, এটাও আসছে ওই পরিবেশ থেকে। দেখো গ্যাস, অক্সিজেন, মিথেন, খুব সম্ভবত অ্যামোনিয়া, ঠিক আছে? ওইটা এরকম একটা কার্ভ আছে তোমাদের ইয়াতে, কি বলে এটাকে, পরিশোষণ, ঠিক আছে? এটা হলো এনআরটি, এরকম থাকে, পিভি ইকুয়াল এনআরটি। কিছু গ্যাস এইভাবে যায়, এটা হলো আদর্শ, এই লাইনটা হলো আদর্শের লাইন। আর কিছু গ্যাস এইভাবে দেখায়, ঠিক আছে?
এখানে কিছু গ্যাস দেয়, সেটা হলো O2 এরকম থাকে। জি স্যার। এই গ্যাসটা হলো হাইড্রোজেন, অক্সিজেন, এটা হলো মিথেন, CH4, এটা অ্যামোনিয়া, এইভাবে থাকে। ঠিক আছে, যার হলো এক পরমাণু, যেমন হলো H2, দেখো ডিরেক্ট ঠিক আছে। ঠিক আছে, তো এই কার্ভ থেকে এই জিনিসটা আসছে যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে যদি আমরা CV বের করি সেটা 3/2NR হবে। ঠিক আছে, কারণ মানে স্যার যেটা সোজা উঠে গেছে এটা আদর্শ। হ্যাঁ, না সোজা আদর্শ তো বটে, এইটা এই লাইনটা, এই যে এই লাইনটা হলো আদর্শ গ্যাসে। কিন্তু বাস্তব গ্যাস যেগুলো আমরা নর্মাল পৃথিবীর ইয়াতে পাই, পরিবেশে পাই, ওইগুলো কখনো আদর্শ গ্যাস না, এগুলো হলো বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস আদর্শ অবস্থা থেকে বিচ্যুত হয়। এসব আসলে কি বলবো, এগুলো হলো তোমাদের কেমিস্ট্রির পড়া। ঠিক আছে, এগুলো আমি যদি পড়াইতে যাই, এগুলো অনেক বড় জিনিস, অনেক বিশাল জিনিস। একটু ধারণা দেয়। হ্যাঁ, এটাই জন্যই আমি এটা কিন্তু দেখাইতেছি, এটা হলো আদর্শ অবস্থা। কিন্তু আর স্যার পিবি সমান এনআরটি দিয়ে কি বুঝাইছে? এটা হলো আদর্শ গ্যাসের সূত্র। ঠিক আছে, আর এই যে এটা হলো এগুলো বাস্তব গ্যাস জন্য, এগুলো এই আদর্শ, এটা হলো আদর্শ অবস্থা, এটা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, দেখতেছো না? এই কার্বন যাচ্ছে কি না, এগুলো হলো উপরের দিকে উঠতেছে। এটার থেকেই এই মানটা আসছে, এই CV ইকুয়াল টু এক পরমাণু গ্যাসের জন্য CV হয় 3/2R। ঠিক আছে, এক পরমাণু গ্যাসের জন্য CV হয় কত? 3/2R। আর এইটা আসছে কোথা থেকে? এটা আসছে এই সূত্র থেকে। এই যে দেখো, CP মাইনাস CV ইকুয়াল টু R না, তাহলে CP যদি রাখে R প্লাস CV, এই যে CV প্লাস R। ঠিক আছে, তাহলে CV সমান কি? 3/2R, এখান থেকে আমরা পাইছি। আর R তো আছেই, এখান থেকে জাস্ট হলো এই যে। ঠিক আছে, পরে গামা ইকুয়াল CP/CV, CP এর মান বসাইছি এখানে, এই যে CP যেটা পাইছি আমরা, আর CV ইকুয়াল টু 3/2R, 3/2R নিচে বসাইছি। ঠিক আছে, আর কাটা, পরে 5/3। স্যার এই যে এই মানটা কনস্ট্যান্ট, এই মানটা কনস্ট্যান্ট এক পরমাণু গ্যাসের জন্য। স্যার গামার মান, হ্যাঁ, এটা কনস্ট্যান্ট, তুমি কনস্ট্যান্ট ধরে নিবা মুখস্থ। কারণ এই যে তোমাদের এখানে দেখাইছে না, আমাদের সময় দেখাইতো না এইভাবে। ডিরেক্ট লেখা থাকতো এক পরমাণু গ্যাসের জন্য এই গামার মান হলো 1.67, দ্বিপরমাণবিক গ্যাসের জন্য এই গামার মান হলো এই যে 1.40। আর বহু পারমাণবিক যদি গ্যাসটা বহু পারমাণবিক হয়, ঠিক আছে, অনেক অনেক বেশি পরমাণু যদি হয়, সেটার জন্য 1.33। আর এটাই তো বহু পারমাণবিক মানে কি? জি স্যার, 2 এর বেশি। স্যার কি আর কেন দিল স্যার? এই যে সেম বহু পারমাণবিক যেগুলো গ্যাস আছে ওইগুলোর জন্য CV এর মান 3R পরিমাণ হয়। জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে তিনটা মান একদম ছোটস্থ করে রাখবো। আচ্ছা স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমার তো আর একটা প্রাইভেট আছে 4টায়, তুমি তো বড় দেরি করে এলে, 40 মিনিট। হ্যাঁ, নেক্সট দিন সময় মতো আসবা, শনিবার নাকি? জি স্যার, শনিবার তো আরেকদিন, শনিবারে, আজকে বুধবার। হ্যাঁ, শনিবার টাইম মতো আসবা, দেরি যাতে না হয়। ঠিক আছে, আর এগুলা পইরো, এটা তোমার আমি কি বলবো, কারণ তুমি যদি নিজে না পড়ো, নিজের ক্ষতি। পড়াশোনাটা করো, কারণ এই যে তুমি এখন কোন কারণ, এই জিনিসটা আমি বলি, তুমি এখন পড়লা না, পরবর্তী যখন পড়াবো তখন তুমি আবার হাঁক করে থাকবে, বলবো স্যার এটা তো বুঝতেছি, এটা তো এইভাবে কি পড়ানো যায়? যে তুমি যদি আগের পর একটা না জানো, তোমার আমি রুদ্রতপি সিস্টেমের পর আরো কাহিনী আছে। তোমার আমি যদি রুদ্রতপি আবার বলি যে এটা হলো এখানে রুদ্রতপি সিস্টেম কাজ করে, তুমি যদি রুদ্রতপি সিস্টেমটা না পড়ো তাহলে কি বলতে পারবো পরে? আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এখানে রুদ্রতপি সিস্টেমের কাহিনীটা কি বলো তো, বাসায় কি করবা? তোমার 3 দিন টাইম আছে না, বাসায় পড়ো দয়া করি। ঠিক আছে, তোমার জন্যই ভালো, আমার এখানে কোনো লাভ নেই। তুমি পড়লা না পড়লা, এটা আমার জন্য লাভ আছে? আমি তোমার পড়ায় যেতেছি, তুমি যদি না পড়ো এটা তো আমার লাভ আছে, আমার লাভ নেই, তোমার লাভ। পড়ো।